Hare Krishna. Please accept my humble obeisances. All glories to Srila Prabhupada. তো আমাদের এই গ্রুপটার মেইন উদ্দেশ্য হচ্ছে, এই যে সঙ্গ আমাদের, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে স্পিরিচুয়াল কালচারকে ডেভেলপ করা। কালচার কথাটির অর্থ হচ্ছে কোনো পার্টিকুলার আইডিওলজি বা পার্টিকুলার ফিলোসফিকে বেস করে নিজের জীবনযাপন করা। বিভিন্ন দেশের বিভিন্ন কালচার হয়, বিভিন্ন স্টেটের বিভিন্ন কালচার হয়, নর্থ ইন্ডিয়ান কালচার, সাউথ ইন্ডিয়ান কালচার, আমেরিকান কালচার, ব্রিটিশ কালচার, আরও ব্রডার সেন্সে ম্যাটেরিয়াল কালচার, স্পিরিচুয়াল কালচার। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে এক ধরনের কালচার, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বৈকুণ্ঠ লোকে এক ধরনের কালচার। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ম্যাটেরিয়াল কালচার থেকে নিজেদেরকে স্পিরিচুয়াল কালচারে ট্রান্সফার করা। ম্যাটেরিয়াল কালচার আমাদের মধ্যে ডিপলি এনগ্রেভড because many lifetimes we have spent in this material world. তাই আমাদের মধ্যে ম্যাটেরিয়াল কালচার একদম সুন্দরভাবে এনগ্রেভড ডিপলি। তো এটাকে চেঞ্জ করা অতটা সোজা হয় না, প্রপার ট্রেনিংয়ের প্রয়োজন হয় এবং অনেক হার্ডওয়ার্কের প্রয়োজন হয়, নিজেকে মনিটরিং করার প্রয়োজন হয়, তবে আমরা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল কালচারে চেঞ্জ হতে পারবো। কিছুদিন আগে আমরা ভাগবত গীতা থেকে একটা হোমওয়ার্ক করেছিলাম এসপি লয়ের গ্রুপে। या निशा सर्वभूतानां तस्यं जागर्ति संयमी यस्यं जागृति भूतानि सा निशा पश्यतो मुने। या निशा सर्वभूतानां, যেটা সমস্ত ভূতের জন্য বা সমস্ত জীবদের জন্য যেটা রাত, তস্যম জাগর্তি সংযমী, সেটা সংযমী একজন সাধুর কাছে দিন বা সেটা তার জাগার সময়। यस्यं জাগৃতি ভূতানি, এবং যেটা সমস্ত জীবেদের জন্য দিন, সা নিশা পশ্যতো মুনে, সেটা হচ্ছে সেই মুনির কাছে, সেই সাধুর কাছে রাত, নিশা। হোয়াট ইজ নাইট ফর অল বিংস is the time of awakening for the self-controlled, and the time of awakening of all beings is the night of the self-controlled or the devotee, you can say. এটার প্র্যাকটিক্যাল মানে আমরা দেখতে পাই যে একজন ভক্ত ভোরবেলায় 3-4টের সময় উঠে স্নান করে, মঙ্গল আরতির জন্য রেডি হয়, তো সে দিনটাকে শুরু করে প্রেয়ার্স ওয়ার্শিপের মাধ্যমে এবং অনেক আর্লি দিনটাকে শুরু করে না, আর্লি টু রাইজ, তাই তো। কিন্তু একটা ম্যাটেরিয়ালিস্ট সে ঘরে ফেরে সন্ধেবেলায়, তারপরে সে এনজয় করে, টিভি দেখে, সিনেমা দেখে, সে শুতে যায় হয়তো 4টে-5টায়, ঠিক আছে, রাত ভোর সে বিভিন্ন রকমভাবে এনজয় করে। তো দের ইজ এ স্টার্ক ডিফারেন্স, 180 ডিগ্রি অপোজিট। একজন যেই সময় একজন জাগছে সেই সময় একজন শুতে যাচ্ছে। বাট এটা শুধু রাত্রি দিনের ডিফারেন্স নয়, এখানে রাত বা দিন আরও ডিপ মিনিং আছে এটার। এখানে রাত মানে হচ্ছে ইলিউশন এবং দিন মানে হচ্ছে নলেজ। যেই জিনিসটাকে একটা ভক্ত নলেজ মনে করে, সেই জিনিসটা একটা অভক্তের কাছে, একটা ম্যাটেরিয়ালিস্ট ব্যক্তির কাছে ইলিউশন। আর যেই জিনিসটা তার কাছে নলেজ, সেটা আমাদের কাছে ইলিউশন। কীরকম একটা এক্সাম্পল দিই। আমরা জানি যে আমরা দেহ নই, আমরা আত্মা, ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, এবং আমরা দেহ পরিবর্তন করতে থাকি। দেহটা আমাদের নিজেদের আইডেন্টিটি নয়। কিন্তু এই লাইনটার একটা মানে একটা বুঝবে না সে, যদি সে ম্যাটেরিয়ালিস্টিক হয়। তার কাছে দেহটাই সব কিছু। সে সেন্স গ্র্যাটিফিকেশন করার জন্য জীবনযাপন করে, দেহকে কিভাবে সে আনন্দ প্রদান করতে পারে নানাভাবে, সেটার পিছনে তার চিন্তা করে সে। তো তার কাছে এটা ইলিউশনের মতো। এবং তার কাছে এই নলেজটা কি, যে সেন্স গ্র্যাটিফিকেশনই হচ্ছে মেন গোল অফ লাইফ, অ্যান্ড দ্য টপমোস্ট সেন্স গ্র্যাটিফিকেশন ইজ অফকোর্স সেক্স লাইফ, অ্যান্ড দিস ইজ দ্য হাইয়েস্ট প্লেজার অফ লাইফ। এটা তার কাছে রিয়েলিটি, আমাদের কাছে এটা হচ্ছে ইলিউশন, তাই তো। এখানেও আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট ডিফারেন্স অফ মেন্টালিটি, কমপ্লিট ডিফারেন্স অফ আইডিওলজি। কৃষ্ণ কনসিয়াসনেস হচ্ছে একটা প্রসেস টু ট্রান্সফর্ম from this materialistic illusion to the spiritual identity বা spiritual reality. So Krishna consciousness is actually mean to transform our world views, our tastes, our likes and dislikes,
our behavior pattern, everything. যদি এই ট্রান্সফরমেশনটা না হচ্ছে, then we have to understand that our spiritual practice is very superficial, খুব সুপারফিশিয়াল লেভেলে আমরা ভক্তি করছি, যদি ভেতর থেকে এই ট্রান্সফরমেশনটা না আসছে। তো এই ফিলোসফি আমরা সবাই মোটামুটি শিখেছি, কিন্তু এই ফিলোসফিকে ডে টু ডে লাইফে অ্যাপ্লাই করাটা আরও বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা নলেজটা পেয়ে গেছি, স্পিরিচুয়াল নলেজ, বাট আমাদের হ্যাবিটসগুলো, আমাদের বিহেভিয়ার এখনও ম্যাটেরিয়ালিস্টিক রয়ে গেছে। তো এটা ট্রান্সফর্ম করার জন্য সবচেয়ে আগে দরকার অ্যাওয়্যার হওয়া। ঠিক আছে, শিলা প্রভুপাদ বলতেন যে টু বিকাম কৃষ্ণা কনসিয়াস ফার্স্ট উই হ্যাভ টু বিকাম কনসিয়াস। তো নিজেদের মধ্যে অ্যাওয়ারনেসটা আনতে হবে যে আমরা এখন কৃষ্ণা কনসিয়াস ডিভোটি, তো আমাদের কালচারটা কৃষ্ণা কনসিয়াস হওয়া উচিত। এবং এই কালচারের বিভিন্ন অ্যাসপেক্ট আছে, যেমন আমি বললাম কালচারের ফুড, হ্যাঁ, ফ্যাশন, হেয়ার স্টাইল, মিউজিক, বিভিন্ন অ্যাসপেক্ট আছে। তো আমরা আজকে ফ্যাশন বা ড্রেসিং সেন্স, হেয়ার স্টাইল, মিউজিক, এই ধরনের জিনিসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করব। তো সবার আগে লেট আস কাম টু ফ্যাশন। তো ফ্যাশন ইন ম্যাটেরিয়াল কালচারেরও 3 রকম টাইপ আছে, কারণ আমরা জানি ম্যাটেরিয়াল মোডস অফ নেচার সেটা 3 রকম: মোড অফ গুডনেস, মোড অফ প্যাশন, মোড অফ ইগনোরেন্স, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তো মোড অফ ইগনোরেন্স বা তমগুণ সেটা কী ধরনের? না নোংরা জামা কাপড়, ছেঁড়া জামা কাপড়, আনটাইডি জামা কাপড়, বা আজকালকার যেরকম জিন্স প্যান্ট হয় যেগুলো ফুটো ফাটা ছেঁড়া থাকে, দিস ইজ কমপ্লিটলি মোড অফ ইগনোরেন্স। তারপর আসছে মোড অফ প্যাশন, রজগুণ। রজগুণের জামা কাপড় মানে হচ্ছে বডি রিভিলিং বা বডি হাগিং ড্রেস, টাইট ফিটিং ড্রেস, সি থ্রু ড্রেস, যেগুলো বাইরে থেকে মানে অনেকটা ট্রান্সপারেন্ট, বাইরে থেকে দেখা যায়, এই ধরনের ড্রেস যেগুলো বডিলি কার্ভ বা বডির শেপটাকে খুব ভালো করে বোঝা যাচ্ছে। তো দিস কাইন্ড অফ ড্রেসিং ইজ মোড অফ প্যাশন। এবং এই ধরনের জামা কাপড়ের মেন পারপাসই হচ্ছে অপোজিট সেক্স মেল মেম্বার্সদেরকে অ্যাট্রাক্ট করা। ওকে, এরপর মোড অফ গুডনেস, সত্যগুণী জামা কাপড় কীরকম? মানে ডিসেন্ট, পরিষ্কার, নিট, কভারিং দ্য হোল বডি, মানে লুজ লং স্কার্টস বা সালোয়ার কামিজ, এই ধরনের হচ্ছে মোড অফ গুডনেস। এরপর আসি আমরা স্পিরিচুয়াল কালচারে ফ্যাশন কীরকম? না আমরা জানি গোলক বৃন্দাবনে গোপীরা পরে শাড়ি আর গোপরা পরে ধুতি, কৃষ্ণ কি পরে? পীতাম্বর। সেরকম কৃষ্ণা, চৈতন্য মহাপ্রভু, সমস্ত পার্ষদ, আমাদের সমস্ত গুরুবর্গ সবাই পরে ধুতি, এবং মাতাজিরা সবাই শাড়ি পরে। তো দিস ইজ দ্য কালচার ইন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। শাড়ি বা ধুতি এমন একটা ওয়ান্ডারফুল ড্রেস, একটা জাস্ট রেক্ট্যাঙ্গুলার পিস অফ ক্লথ, কোথাও কোনো কাটা ছেঁড়া নেই, রেক্ট্যাঙ্গুলার পিস অফ ক্লথ, বাট ইউ ক্যান ওয়্যার ইট ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে সুন্দর করে কুচি করে পরা যায়। দ্য সেম রেক্ট্যাঙ্গুলার পিস অফ ক্লথ ক্যান বি ওয়ার্ন ইন মেনি ওয়েজ। সেটাকে শাড়ি হিসাবেও পরা যায় আর ধুতি হিসাবেও পরা যায়। তো আমরা দেখি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জামা কাপড়, যেটা প্যান্ট শার্ট, এগুলো বানানো কত কঠিন। যেগুলো প্যান্টের গোল করে কাটতে হবে, সে পায়ের মাপের মাপে সেলাই করতে হবে, মানে কত ঝামেলা করে একটা ড্রেস বানানো হয় এখানে। অথচ শাড়ি কত সিম্পল ইয়েট মোস্ট এলিগেন্ট ক্লথ, মোস্ট এলিগেন্ট গার্মেন্ট। নট অনলি এলিগেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ভদ্র, সবচেয়ে পবিত্র পোশাক। শিলা প্রভুপাদ আমাদের
অনেকবার ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা যেন সবসময় ডিভোশনাল ক্লথস, শাড়ি বা ধুতি পরিধান করি। স্পেশালি যখন টেম্পল যাওয়া হচ্ছে তখন তো সবচেয়ে বেশি আমাদের অ্যালার্ট থাকা উচিত যে আমাদের ড্রেস যেন প্রপার হয়। শাড়ি বা গোপী ড্রেস মাতাজিদের জন্য খুব অসুবিধা হলে তখন সালোয়ার কামিজ ইজ ওকে, বাট Srila Prabhupada wanted that breasts should be covered twice, দুবার ঢাকা যেন পড়ে। দিস ইজ জাস্ট টু মানে subdue the shape and so that no one is attracted। কারণ মন্দিরে আমরা যাচ্ছি ভগবানকে দর্শন করার জন্য, কৃষ্ণা ইজ অল অ্যাট্রাক্টিভ, তাকে দর্শন করার জন্য আমরা যাচ্ছি। সেখানে যদি আমি এমন জামা পরে গেলাম আমাকেই সবাই তাকালো, তাহলে তার পজিশনটা আমি নিয়ে নিলাম, কত বড় অফেন্স এটা, তাই না? এছাড়াও আমরা দেখি প্রত্যেকটা প্রফেশনে একটা করে ইউনিফর্ম থাকে। পুলিশের ইউনিফর্ম, ডাক্তারের ইউনিফর্ম, নার্সের ইউনিফর্ম, সোলজারের ইউনিফর্ম দেখেই বোঝা যাবে সোলজার। ফায়ার ব্রিগেডের লোকজনদের একটা ইউনিফর্ম থাকে। তো ইউনিফর্ম কেন পরে মানুষ? এক তো যাতে বাইরের লোকে তাকে চিনতে পারে যে সে কী পজিশনে আছে, এবং সে যাতে নিজের পজিশন নিজেকেও ঠিকমতো আইডেন্টিফাই করতে পারে যে আমি এই পজিশনে আছি, এটা আমার রেসপন্সিবিলিটি। বাইরের লোক আমাকে অ্যাজ এ পুলিশ জানে, তো আমাকে পুলিশের রোলটা ঠিকভাবে পালন করতে হবে। সো ইউনিফর্ম কাইন্ড অফ স্ট্রেংথেন আওয়ার আইডেন্টিফিকেশন উইথ আওয়ার পজিশন। তো সেরকমভাবে স্পিরিচুয়াল ইউনিফর্ম উইল স্ট্রেংথেন আওয়ার আইডেন্টিফিকেশন অ্যাজ কৃষ্ণা সার্ভেন্ট, অ্যাজ এ মেম্বার অফ Srila Prabhupada's mission, Srila Prabhupada's army. Uniform has a great impact on our consciousness. এটা বাইরে থেকে গ্রসলি বোঝা যায় না, বাট সার্টেনলি অনেকটা ইম্প্যাক্ট পড়ে। এবং আমরা কী ধরনের জামা কাপড় পরছি, দ্যাট ইজ অলসো হোয়াট উই আর প্রমোটিং। ইফ উই আর ওয়ারিং শাড়ি, দেন উই আর প্রমোটিং শাড়ি কালচার। ইফ উই আর ওয়ারিং মিনিস্কার্ট, উই আর প্রমোটিং মিনিস্কার্ট কালচার। ওকে, তো ড্রেস অ্যাকচুয়ালি আবিষ্কারই এই জন্য হয়েছিল যে পুরো বডিটাকে ঠিকভাবে ঢাকা যাবে। এই জন্য আবিষ্কার হয়নি যে বডির কিছু কিছু পার্ট আমি রিভিল করব এবং আমি বিভিন্ন মানুষকে অ্যাট্রাক্ট করবো আমার দিকে। উই শুড নট ট্রাই টু বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর এনিওয়ান, বি ইট মেল অর ফিমেল। এমন জামা কাপড় পরা উচিত যাতে আমরা ভিড়ে মিশে যাই সবসময়, আমাদেরকে আলাদা করে যেন অড ওয়ান আউট না হয়ে যায়। দ্যাট ইজ বেস্ট। We should not try to be like unique, extraordinary than others. কিছু কিছু সময় কেউ বলতে পারে যে আমরা তো অফিসে যখন যাই তখন তো আর আমরা শাড়ি বা গোপী ড্রেস পরে যেতে পারবো না, তখন আমাদের অফিসের ইউনিফর্ম পরে যেতে হবে, কলেজে গেলে কলেজের ইউনিফর্ম পরে যেতে হবে। তো দ্যাট ইজ ওকে, বাট সেখানেও আমরা এমন পরবো যেটা টাইট ফিটিং বা বডি হাগিং নয়, লুজ ফিটিং হয় এবং ভদ্রসভ্য হয়, এবং আমি যেন আমাকে সবাই যেন না তাকায় আমার জামার দিকে, আমার বডির দিকে, এরকম জামা আমাদের পরা উচিত না কখনো। এবং সেটাও ইচ্ছা করে না পড়তে, বাধ্য হয়ে পড়ছি এরকম হওয়া উচিত। যে হ্যাঁ, আমার প্যান্ট শার্ট পরতে ইচ্ছা করে না একদমই, কিন্তু এখানে তো কিছু করার নেই, আমাকে তো পড়তে হবে। এখানে তো অন্য কিছু পড়লে তো দ্যাট ইজ এগেনস্ট দ্য ডেকোরাম অফ দ্য কোম্পানি হতে পারে, লোকজন আমাকে দেখে হাসবে। তো এখানে আমাকে পড়তে হয় বলে পড়ছি, কিন্তু আমি নিজে একদম কমফোর্টেবল নই, এরকম হওয়া উচিত। আই শুড বি কমফোর্টেবল অনলি ইন স্পিরিচুয়াল ক্লদিং। তো আমাদের মধ্যে যাদের শাড়ি পরার অভ্যেস নেই, ইউ ক্যান স্টার্ট উইথ সালোয়ার কামিজ, গোপী ড্রেস, অ্যান্ড গ্র্যাজুয়ালি কিছু কিছু ফাংশানে শাড়ি পরো, দিয়ে এমন একটা অভ্যেস করো যাতে বাড়িতে থাকাকালীন তুমিও শাড়ি পরে থাকতে পারো। দ্যাট ইজ দ্য মোস্ট আইডিয়াল থিং। যে শাড়ি পরে ভগবানের অর্চন করা বেস্ট একদম। কারণ কোনো দিন যদি গোলক বৃন্দাবনে যেতে হয় 24 আওয়ার্স এখানে শাড়ি পরতে হবে, ঠিক আছে? তো আস্তে আস্তে নিজেদের মধ্যে চেঞ্জ আনা উচিত আমাদের। তো এরকমই হেয়ার স্টাইলেরও বিভিন্ন ম্যাটেরিয়াল কালচারে এক ধরনের হেয়ার স্টাইল, স্পিরিচুয়াল কালচারে এক ধরনের হেয়ার স্টাইল। মোড অফ ইগনোরেন্স হেয়ার স্টাইল হচ্ছে নোংরা চুল, নেগলেক্টেড, আনটাইডি, ঠিকভাবে আঁচড়ানো নয়, বিভিন্ন ধরনের বাজে হেয়ার স্টাইল এদিক ওদিক ছাঁটা,
এবং আজকালকার বিভিন্ন ধরনের যে ডাই করে লোকে, পিঙ্ক, ব্লু, গ্রিন, অরেঞ্জ, পার্পেল, টোটালি মোড অফ ইগনোরেন্স এগুলো। মোড অফ প্যাশন হচ্ছে সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট যেটা দেখা যায় আজকালকার দিনে, ইভেন ভক্তদের মধ্যেও, যে লুজ হেয়ার, চুল খুলে রাখা, ঠিকভাবে চুল না বাঁধা, বা লকস তৈরি করা, লকসগুলোকে কার্ল করা, হেয়ার স্ট্রেটনার দিয়ে কিছু চেঞ্জ করা, জাস্ট টু বি লাইক ইউনিক, অ্যাট্রাকটিভ। দিস ইজ কমপ্লিটলি মোড অফ প্যাশন। কারণ চুল একটা খুব, হেয়ার হচ্ছে ভেরি সেন্সুয়াল অ্যাসপেক্ট অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ টু মেন ওয়েলপার্স, ওকে, ভেরি অ্যাট্রাকটিভ টু মেন। তাই জন্য এটা তো আরও বেশি আমাদের ধ্যান দেওয়া উচিত যে আমরা আমাদের নিজেদের হেয়ার স্টাইলকে প্রপার রাখছি। এটা হলো মোড অফ প্যাশন। এরপর মোড অফ গুডনেস হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, প্রপারলি আজরানো, প্রপারলি টাইড আপ, বান বা পনিটেল বা ব্রেডস। ব্রেডস মানে হচ্ছে বিনুনি। স্পিরিচুয়াল কালচারে আমরা কি দেখি, রাধারানী সবসময় কিন্তু মাথার ওপর একটা কভার রাখেন, ঠিক আছে, মাথার ওপর ঘোমটা রাখেন। তো এটাই সবচেয়ে আইডিয়াল, যদি মাতাজিরা সবসময় মাথায় ঘোমটা রাখতে পারে, অ্যাটলিস্ট যখন আমরা টেম্পল যাচ্ছি। বাট অনেক সময় গরমের জন্য, কারণ ইন্ডিয়াতে আমি জানি বিভিন্ন স্টেটে প্রচণ্ড গরম, গ্রীষ্মকালে সবাই মাথায় ওনা রাখতে পারে না, দ্যাট ইজ ওকে, বাট অ্যাটলিস্ট চুল যেন ঠিকভাবে বাঁধা থাকে, প্রপারলি টাইড আপ থাকে, সেটা আমাদের দেখতে হবে। আর প্রভুদের ক্ষেত্রে হেয়ার স্টাইল স্পিরিচুয়াল কালচারে আমরা জানি যে শিখা শিখা রাখে প্রভুরা, বৈষ্ণব ট্রেডিশন এটা। তো এরপরে আসি হচ্ছে মিউজিক। মিউজিক ম্যাটেরিয়াল কালচারে সেটাও 3 ভাগে হয়, মোড অফ ইগনোরেন্স, মোড অফ প্যাশন, মোড অফ গুডনেস। মোড অফ ইগনোরেন্স হচ্ছে হেভি মেটাল মিউজিক, লাউড মিউজিক, টেকনো মিউজিক, হ্যাঁ, যেটার মধ্যে শুধু মানে জাস্ট লাউড নয়েজ, নো মেলোডি, নো ওয়ার্ডস। দিস কাইন্ড অফ মিউজিক ইজ মোড অফ ইগনোরেন্স। মোড অফ প্যাশন হচ্ছে পপ মিউজিক, রক অ্যান্ড রোল মিউজিক। মেনলি যেই সমস্ত মিউজিকে ম্যান ওম্যান রিলেশনশিপকে ডিসপ্লে করা হয়, যেমন বলিউডের মিউজিক, টলিউডের মিউজিক, মেল ফিমেল রিলেশনশিপ, প্রেম, এই ধরনের জিনিসগুলোকে যেগুলোতে বোঝানো হয়, সেটা হচ্ছে মোড অফ প্যাশন। মোড অফ গুডনেস হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। ছোটো বাচ্চারা যখন শিখতে যায় গান, তখন যেভাবে তাকে ট্রেন করা হয় ক্লাসিক্যাল মিউজিকে উইথ তবলা, সিতার, এই ধরনের ইনস্ট্রুমেন্টসের সাহায্যে, দ্যাট ইজ মোড অফ গুডনেস। একটা এক্সপেরিমেন্টে দেখা গেছিলো যে একটা ঘরে বিভিন্ন ধরনের মিউজিক, একটা ঘরে, নার্সারি ঘরে, মানে যেখানে অনেক ধরনের ছোটো ছোটো চারা গাছ রাখা হয়, বিভিন্ন ধরনের মিউজিক বাজানো হচ্ছে। একটা সপ্তাহ ক্লাসিক্যাল মিউজিক বাজানো হলো, একটা সপ্তাহ রক অ্যান্ড রোল মিউজিক বাজানো হলো, একটা সপ্তাহে টেকনো মিউজিক বাজানো হলো। তো দেখা গেছিলো যে ক্লাসিক্যাল মিউজিকে অনেক তাড়াতাড়ি প্ল্যান্টগুলো বাড়ছিল, হ্যাঁ, বাকি মিউজিকে এগুলো প্ল্যান্টের পাতা শুকিয়ে যাচ্ছে বা গ্রোথটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। তো এইভাবেই প্ল্যান্টের ওপর যদি এফেক্ট পড়তে পারে, আমাদের মনেও এফেক্ট পড়বে, কিছু তো এফেক্ট পড়বে। তো নেক্সট আসছি স্পিরিচুয়াল মিউজিকে। স্পিরিচুয়াল মিউজিক আমরা সবাই জানি, টপমোস্ট স্পিরিচুয়াল মিউজিক, টপমোস্ট ট্রান্সেন্ডেন্টাল মিউজিক হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোলকের প্রেমধন, এই মহামন্ত্র হচ্ছে স্পিরিচুয়াল সাউন্ড, দিস ইজ নট এ ম্যাটেরিয়াল সাউন্ড। এবং এই যে মহামন্ত্রের 3টি ওয়ার্ড আছে, হরে কৃষ্ণ রাম, এই 3টি ওয়ার্ডকে বেস করে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ মেলোডিজ হ্যাভ বিন ক্রিয়েটেড বাই ডিভোটিস, অ্যান্ড ডিভোটিস আর নেভার টায়ার্ড অফ সিঙ্গিং দেম। কিন্তু কোনো ম্যাটেরিয়াল ওয়ার্ডের আমরা এরকম করতে পারবো যে 2-3টে ওয়ার্ডের কম্বিনেশনকে আমরা বিভিন্ন মেলোডি দিয়ে দিলাম, কিছুদিন পর, মানে 1-2টো গান পর আমরা বোর হয়ে যাব। বাট হরে কৃষ্ণ আমাদের কেউ বোর হয় না, দ্যাট ইজ বিকজ ইট ইজ নট ম্যাটেরিয়াল, ইট ইজ স্পিরিচুয়াল, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো এটা হচ্ছে মিউজিক ইন স্পিরিচুয়াল কালচার। তবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনেরও বা বিভিন্ন ভজন, বিভিন্ন প্রেয়ারেরও কেউ চাইলে সেটাকে
শুদ্ধ সত্যের লেভেল থেকে রাজসিক তামসিক লেভেলে নিয়ে আসতে পারে, সাত্ত্বিক রাজসিক বা তামসিক লেভেলে নিয়ে আসতে পারে। যদি হেভি কোনো মেটাল মিউজিকের সাথে হরে কৃষ্ণ মহামন্ত্রের গান করা হয় তাহলে সেটা মোড অফ ইগনোরেন্সে হয়ে যাবে। হোলি নেমই থাকবে, বাট এফেক্ট উইল নট বি অ্যাজ প্রোনাউন্সড, তাই না? স্পিরিচুয়ালি নেমই থাকবে, কিন্তু শ্রোতাদের হৃদয়ে যে পরিবর্তন করার ক্ষমতা সেটা কমে যাবে। তো নিউ কামার যারা, তাদের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আমরা বেসিক্যালি তাদেরকে সাত্ত্বিক কীর্তন শোনালে তাদের ভালো নাও লাগতে পারে, তখন আমরা বিভিন্ন রক ব্যান্ড বা এই ধরনের গান তাদের সাথে শেয়ার করি। বাট অ্যাজ এ সিজন ডিভোটি আমাদের দেখা উচিত যে আমরা কি এখনও সেই রক অ্যান্ড রোল, হরে কৃষ্ণা এগুলো পছন্দ করি, না মধুরভাবে মেলোডিয়াস হরে কৃষ্ণা কীর্তন আমাদের বেশি ভালো লাগে। আমাদের রক অ্যান্ড রোল প্রেয়ার্স বেশি ভালো লাগে, রক অ্যান্ড রোল ভজন বেশি ভালো লাগে, না ভক্তি বিনোদ ঠাকুরের, তারপর আমাদের আচার্যদের লেখার প্রেয়ার্স, এগুলো আমাদের কাছে বেশি মিনিংফুল লাগে। এটা আমাদের দেখতে হবে যে গান শুনতে মন গেলে আমরা কি ধরনের গান চালাই, সেটা আমাদের মনিটর করতে হবে নিজেদের। ট্রেডিশনাল কীর্তন অ্যান্ড ভজন ইজ দ্য মোস্ট আইডিয়াল মিউজিক ইন স্পিরিচুয়াল কালচার। ট্রেডিশনাল ওয়েতে গাওয়া উইথ করতাল মৃদঙ্গা। ওকে, তো এই যে ট্রান্সফরমেশন কমপ্লিটলি ম্যাটেরিয়াল কালচার থেকে কমপ্লিটলি স্পিরিচুয়াল কালচার, এটা ইজি নয়। এটার উপর প্রচুর কাজ করতে হবে, এবং ইনিশিয়ালি ভালো না লাগলেও কিছু কিছু হ্যাবিট আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে, এবং সেটা করতে করতে একদিন সেটা আমাদের ভালো লাগবে। তার সাথে তো আমরা ভক্ত সঙ্গ অবশ্যই করব। এরকম ভক্তদের সঙ্গ আরও বেশি করা উচিত যাদের মধ্যে স্পিরিচুয়াল কালচার প্রমিনেন্টলি আছে, যারা ন্যাচারালি ইনক্লাইন টু শাড়ি, ন্যাচারালি ইনক্লাইন টু প্রপার বান্ড হেয়ার স্টাইল, ন্যাচারালি ইনক্লাইন টু ট্রেডিশনাল ভজন অ্যান্ড কীর্তন। তাদের সাথে সঙ্গ করলে আমরা তাদের থেকে শিখবো, তাদের কাছ থেকে ইন্সপায়ার্ড হব, আমাদের মধ্যেও চেঞ্জ আসবে। আদারওয়াইজ কী হবে বলো তো? আদারওয়াইজ হচ্ছে আমরা ফিলসফিটা শিখছি কিন্তু নিজেদের লাইফে অ্যাপ্লাই করছি না। আমরা শিখছি যে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ ভগবানের, এবং ভগবানের সেবক, দাসানুদাসা কৃষ্ণের। এদিকে আমরা এমনভাবে নিজেদেরকে ডিসপ্লে করছি সবার সামনে যে আই শুড বি ইউনিক, আই শুড বি এক্সট্রা অর্ডিনারি দ্যান আদার্স। তাহলে আর উই রিয়েলি অ্যাপ্লাইং আওয়ার ফিলোসফি ইন লাইফ? তো আমাদের ভক্তিটা খুব সুপারফিশিয়াল হয়ে যাবে যদি আমরা এই কালচারগুলোতে, কালচারাল অ্যাসপেক্টে ফোকাস না করি। So let us start this transformation in ourselves by taking small baby steps. আর এবং আমাদের নিজেদের দেখা উচিত যে ডে অফ ম্যাটেরিয়ালিস্ট আর ডে অফ স্পিরিচুয়ালিস্টের মাঝে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা কি ম্যাটেরিয়াল কালচারের দিকে বেশি ইনক্লাইন্ড, না স্পিরিচুয়াল কালচারের দিকে বেশি ইনক্লাইন্ড? ওকে, তো এতটাই আজকে। হরে কৃষ্ণা, উইল কাম ব্যাক নেক্সট টাইম। আর এখানে প্রথমে আমি ক্লাস করাবো ভেবেছিলাম, বাট ক্লাস এই জন্য পসিবল হচ্ছে না যে আমার যেটা টাইম, দুপুরবেলা আমি যেই সময়টায় একটু ফাঁকা থাকি সেই সময়টায় ইন্ডিয়াতে হচ্ছে মাঝরাত। তো উইকেন্ডে তো বিভিন্ন জিনিস থাকে, আমার নিজের ক্লাসেস থাকে, ভক্তি বৈভব ক্লাসেস থাকে, তারপর রূপরাজ প্রভুর বিভিন্ন ক্লাস থাকে, আমি সেখানে হোস্টিং করি। তো এই জন্য ক্লাস নেওয়া পসিবল হচ্ছে না। আমি ভিডিও মেসেজ দেওয়ার কথাও ভাবছিলাম, কিন্তু ভিডিও মেসেজও যদি 20-25 মিনিটের ভিডিও হয়ে যায় তাহলে তোমাদের ডাউনলোড করতে প্রবলেম হবে, মোবাইলে অনেকটা মেমোরি নেবে। সেই জন্য আমি ভাবলাম লাস্ট অপশন হচ্ছে অডিও মেসেজ। সো অডিও মেসেজই করবো আমি ভেবেছি আপাতত। তো তোমরা এটাকে ক্লাসের মতনই নাও, এবং এরপরে এটা শোনার পরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই মেসেজ করবে। হরে কৃষ্ণ, প্রণাম।